বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী মানে সংগঠন যেগুলো রয়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম আমরা দেখছি ধীরে ধীরে জোরদার করা হচ্ছে দিনে দিনে, এবং পুনর্গঠন করা হচ্ছে নানা স্তরের কমিটিগুলোকেও নতুন করে। তো এই যে কমিটিগুলো গঠন করা হচ্ছে এই জায়গায়, মানে আমি নির্দিষ্ট একটা কোনো সংগঠনের কথা বলছি না, সকল সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন যেগুলো রয়েছে, এই সব সংগঠনগুলোর নেতৃত্বে কারা আসছে বা কাদেরকে প্রাধান্য দিচ্ছেন, এই জায়গাটা যদি একটু বলেন। এখানে খুব পরিষ্কার ভাবেই জি, আওয়ামী লীগ সভানেত্রী দিক নির্দেশনা দিয়েছেন। উনি বলেছেন যারা গ্রেপ্তার হয়েছে, যারা নির্যাতিত, যারা আত্মগোপনে আছে, যারা মিথ্যে মামলায় তৃণমূল পর্যায়ে যারা জর্জরিত আত্মগোপনে আছে, যারা নিজ গৃহে ফেরত যেতে পারতেছেন না, কিন্তু সাহসের সাথে এই গণতান্ত্রিক আন্দোলনে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তাদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। যারা লড়াই করে, যেই সাহসী সন্তানেরা গণতন্ত্রের উদ্ধারের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতায় জাতির পিতার মর্যাদা রক্ষায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য যারা লড়াই করছে, মিছিল করছে, সমাবেশ করছে, প্রচার চালাচ্ছে, বিভিন্নভাবে তারা জনমত তৈরি করছে, তারা ভার্চুয়ালি কাজ করছে, তাদের সবাইকেই যথাযথ মর্যাদা দেওয়া, তাদেরকে সর্বাগ্রে রাখা। এবং আমি আরেকটু তথ্য যুক্ত করে দিই, সরি আপনাকে একটু আমি থামাচ্ছি বারবার, মানে অনেক পয়েন্ট আমি লিখে রেখেছিলাম। তো ধরেন গত 18 মাসে আপনি যেই কথাটা বলেন এটাকে ভীষণভাবে আমি মনে হয় তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা যারা আসলে দলকে ভালোবাসেন তারা প্রত্যেকটা মানুষই চায় এইভাবেই আসলে নেতৃত্বটা নির্ধারণ হোক বা কমিটিগুলো এইভাবেই নির্ধারণ হোক। এখন একটা জিনিস আবার এই মুহূর্তে চোখে পড়ছে, সেটা হচ্ছে গত 18 মাসে, এটা একটা কমেন্টস থেকে আমি এই মন্তব্যটা নিয়েছি, যে গত 18 মাসে অনেককেই দেখা যায়নি মাঠে কোনো রকম আন্দোলন সংগ্রামে, কিংবা অনেকেই দেখা গেল স্থানীয়ভাবে বিএনপি, জামাত বা অন্য কারোর সঙ্গে নেগোশিয়েট করে একটা মোটামুটি কি বলে নিজের একটা অবস্থান ধরে রেখে সাইলেন্ট ভাবে ছিল। এর মধ্যে অনেকেই রয়েছে যারা গত বিতর্কিত নির্বাচনে বিএনপি জামাতের পক্ষেও প্রকাশ্যে কাজ করেছে, কিন্তু যখন এখন কমিটি দেবার প্রসঙ্গ আসছে তাদের একটা অংশ আবার সক্রিয় হচ্ছে, তারা তাদের সক্ষমতা দেখাচ্ছে, দেখিয়ে তারা এখন আসলে এই যে পদের যে জায়গাটা, সেই দায়িত্বের জায়গাটায় তারা আসতে চাচ্ছে, পদ নেবার জন্য চেষ্টা করছে, এরকম অনেকে দেখা যাচ্ছে। তাদের ব্যাপারে কি আলাদাভাবে আপনারা নজর রাখছেন আসলে এই জায়গাটায়? এটা তো অবশ্যই রাখতে হবে। একটা জিনিস, কোনো পজিটিভ কাজ করতে গেলে তার কিছু নেগেটিভ থাকতেই পারে, কিন্তু ইতিবাচক কাজগুলো তো চালিয়ে যেতে হবে। আর যে কথাটি হলো যে আওয়ামী লীগ কখনোই, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি কে তারা পরিবেশ পরিস্থিতিগত কারণে তারা ভোট দিলেও জামাতে ইসলামীকে, একটি জঙ্গিবাদী সংগঠনকে তারা ভোট দেয়নি, ভোট দিতে পারে না। এটা হলো নীতিগত ব্যাপার, আদর্শের ব্যাপার, এটা হলো বাস্তবতা। সুতরাং আপনার কথাটাকে আমি ওই জায়গাটাতে আমি একটুখানি ডিফার করলাম। আওয়ামী লীগের নেতারা তো ভোট দিতেই যায়নি, মানে নিজের অবস্থানে নিজের গ্রামে বা নিজের বাড়িতে থাকার মতো হয়তো একটা পরিস্থিতি সে তৈরি করে নিয়েছিল সবার সঙ্গে। সেটা তো ভিন্নতা। বিএনপি জামাতের এবং জঙ্গিবাদীদের অত্যাচারে আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রভাবে ব্যবহার করে যে বিপর্যস্তকর বিপর্যয় সৃষ্টি করেছে, সেটা তো এখনো মুক্ত হয়নি, এখনো চলছে। এর থেকে কি আমরা বেরোতে পেরেছি? সুতরাং আমাদের নেতাকর্মীদেরকে যদি বলা হয়, অথবা আমাদেরকেও যদি কোনোভাবে ইঙ্গিত করা হয় আমরা বিএনপির সাথে আপোষ করছি, এটা কখনোই নয়। আমরা জামাতের সাথেও যেমনই ভাবে আমরা দেখি তারা দেশ বিরোধী, তারা জঙ্গিবাদী, তাদের সাথে তো আমাদের কোনো কখনোই মিল নেই। বরঞ্চ বিএনপি এবং জামাত তারা ভিন্ন নয়, তারা অভিন্ন, একই মুদ্রার এপি টুপি। তার সাথে এসে সংযুক্ত হয়েছে ইউনূসের এনসিপি। সুতরাং এদেরকে বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো জায়গা নেই। আর তারা যে কয়েকটা সিট পেয়েছে ভাগাভাগি করেছে কার সাথে? জামাতের সাথে। ভাগাভাগি করেছে কার সাথে? বিএনপির সাথে। এই ভাগাভাগির নেতৃত্ব দিয়েছে কে? ফ্যাসিস্ট ইউনূস। সুতরাং এইগুলোর প্রশ্নের জবাব তাকে দিতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এদের সাথে কখনোই ছিল না, থাকার কোনো কারণ নেই। আর যে কথাটি দ্বিতীয় যে আপনি প্রশ্নটি করছিলেন, সেই আসল প্রশ্নটা কিন্তু হারিয়ে গেছে, একটুখানি মনে করিয়ে দেন, আমি উত্তরটা দিচ্ছি। মানে যারা এই মুহূর্তে কি বলে যে কমিটিগুলো হচ্ছে, সেই কমিটিতে কাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে? সব সহযোগী সংগঠনগুলোতেই কাদেরকে প্রাধান্য দিচ্ছে? এবং সেখানে কি আসলে এই যে আমি যেটা বললাম যে এটাতে
অনেকেই বলছেন যে এরকম সুবিধাভোগী যারা 18 মাস কাজ করেনি এখন এসে তারা পদের জন্য কিছুটা শোরগোল তুলছেন। তো এই জায়গাগুলোকে আপনারা নজর রাখছেন? শোরগোল তুলছে না। ধন্যবাদ আপনাকে। যেটা হলো সুবিধাবাদীরা তো সুবিধা নেওয়ার লোটার চেষ্টা করে, সুবিধাবাদীরা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। সুবিধাবাদীরা সবসময় সুবিধা, 71-এর রাজাকাররাও সুবিধাবাদী, যুদ্ধ অপরাধীরাও সুবিধাবাদী। তারা সুবিধা পেয়েছে কোন সময়? বিএনপির সময়, জিয়াউর রহমানের সময়। 71-এর যুদ্ধ অপরাধী গোলাম আজম নিজামী, সাইদিরা কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং এরা হলো সুবিধাবাদী। একইভাবে আওয়ামী লীগ কিন্তু এদেরকে কখনোই সুযোগ দেয়নি এই সুবিধা নিতে দেয়। কিছু কিছু গুপ্ত, যারা আমরা দেখেছি 5ই আগস্টের পরে প্রকাশিত হয়েছে, গুপ্ত দল, গুপ্ত বাহিনী, গুপ্ত রাজনীতি করেছে, যেটাকে বাংলাদেশের মানুষ বলে এই ছাত্র শিবির এবং শিবির মার্কা, জামাত মার্কা বিভিন্ন লোকজনদেরকে বলে যে লুঙ্গির নিচে দল, তাদেরকে বলে গুপ্ত। এই গুপ্ত গুপ্ত করেই তারা আত্মপ্রকাশ করেছে জঙ্গি হিসাবে। কারণ আওয়ামী লীগ তো গুপ্ত বাহিনী করে না, গুপ্ত রাজনীতি করে না, করে নাই, করবেও না। স্বৈরাচারের পকেটেও আওয়ামী লীগের জন্ম হয়নি। মানুষের তৃণমূলের সাধারণ মানুষের ভালোবাসায় আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি ওইভাবে আওয়ামী লীগে যদি আসার চেষ্টা করতে পারে, কিন্তু আওয়ামী লীগ এখন অনেক অতীতের চাইতে অনেক অনেক বেশি সতর্ক, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এগুলোকে যাচাই বাছাই করেই আওয়ামী লীগে নেওয়া হবে। আপনি জানেন, আমার মনে হয় এটা নতুন কিছু না। এই সুবিধাবাদীরা স্বার্থান্বেষী হাইব্রিড তথাকথিত যারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যাতে আওয়ামী লীগে যোগদান করতে না পারে, তার জন্য কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যখন দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু উনি বারবার বলতেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে উনি এই পরামর্শ দিতেন, নির্দেশনা দিতেন, যাতে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, বাংলাদেশ বিরোধী কোন গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল যাতে আওয়ামী লীগের জায়গা না পায়, যুদ্ধ অপরাধীরা যাতে জায়গা না পায়, এবং যেখানে ধরা হবে, যেখানেই বের হবে, ধরা পড়বে, সাথে সাথে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কার নির্দেশনা ছিল। এটা কিন্তু আমরা সবসময়ের জন্যই আমাদের দলে ছিল। এখন যেটা বলা হয়, ঢালাও ভাবে যেটা বলা হয়, এটা কিন্তু ঠিক নয়। তারপরও যদি গুপ্তভাবে স্বার্থান্বেষী গোষ্ঠী যদি এভাবে কোনো দলের ভিতরে প্রবেশ করে, আওয়ামী লীগ তো মানুষের দল, আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক কোনো গোয়েন্দা সংস্থার দল না, আওয়ামী লীগের তো আলাদা গোয়েন্দা শাখা নাই, এখানে তো ইন্টেলিজেন্স নাই। আওয়ামী লীগ সকল শ্রেণীর মানুষের দল, মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে যদি কেউ গুপ্ত চক্রান্ত করে ঢুকে যায়, সেটা বের করতে একটু সময় লাগে, তবে যখনই ধরা পড়ে তারা কিন্তু আর থাকতে পারে না। এবারে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের উপলব্ধি থেকে আমরা বলতে চাই যে আমরা আরো বেশি সতর্ক। আমাদের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরাও সতর্ক আছেন এবং তারাও অনেক সক্রিয়। তারা অনেক সময় অভিমান করেছে, অনেক সময় অভিমান করে ঘরে চুপ করে বসেছিল, কিন্তু এবার তারাই তো আমাদের মূল শক্তি, তারাই তো মাঠে ময়দানে আজকে গণতন্ত্রের কথা বলে, জাতির পিতার কথা বলে, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার কথা বলে, অভয় দেয় রাজপথে। তারা বলে আমরা আছি লাখো ভাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ জাগবে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। এই স্লোগান তো তৃণমূলের মানুষরা দেয়, তৃণমূলের যারা আছে গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে, আমাদের ছাত্র, যুবক, তরুণ, কৃষক, কিষানীরা দিচ্ছে। এটা তো বাস্তবতা। সুতরাং তারা কিন্তু অভিমান ভেঙে কিন্তু রাজপথে সক্রিয় হয়েছে। তারা কিন্তু আমাদের আমাদের প্রতি, আমাদের নেতাদের ভিতরে কারো করবে তারা কিছুটা ক্ষোভ আছে, অসন্তুষ্টি আছে, অভিমান আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু অভিমান ভেঙে তাদের দুঃখ কষ্ট ভুলে গিয়ে কিন্তু আজকের এই দুরবস্থায়, দুর্দিনে বাংলাদেশের মানুষের জন্য এবং বঙ্গবন্ধুর আদর্শের জন্য আওয়ামী লীগের মতো দায়িত্বশীল
পরীক্ষিত সময়ের পরীক্ষায় পরীক্ষিত রাজনৈতিক দল এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের কোনো অনুরাগ নেই, তাদের কোনো বিরাগ নেই, বরঞ্চ তাদের ভালোবাসা আছে, বিশ্বাস আছে এবং আস্থা আছে। এবং সেই জায়গাটাই হলো বাংলাদেশের মানুষের এবং আওয়ামী লীগের মূল শক্তির ভিত্তি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শক্তিটাই গণমানুষ। আমি নাসিম আপনাকে আরেকটু সাংগঠনিক আরেকটা প্রশ্ন একটু যেতে চাই, সেটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সহকারে বিভিন্ন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের মানে পুনর্গঠন দেখছি আমরা কমিটিগুলোর, এবং সেখানে নতুন কমিটি হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে দায়িত্ব পুনর্গঠন করা হচ্ছে, কিন্তু মূল দলের কোনো সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সেটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যেভাবেই হোক, কোথাও এখন পর্যন্ত চোখে পড়েনি। এটা কি আসলে অন্য সব সংগঠনগুলোর কার্যক্রম শেষ করে তারপরে কি হাত দেবার ইচ্ছে, না আরেকটু সময় নিতে চাচ্ছেন আসলে মূল কমিটির ব্যাপারে? সকল কার্যক্রম চলছে, কারণ যেহেতু নিষিদ্ধ বেআইনি মব সন্ত্রাস চলছে, নিষিদ্ধ গ্রেপ্তার চলছে। আওয়ামী লীগের নাম নিলে তাদেরকে সাজা দেওয়া হবে, সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য আইন পাশ করেছে বর্তমান সরকার, আপনি জানেন। সেই অবস্থাতে তো কৌশলগত ভাবেই আমাদের কাজ চলছে। আর একটা জিনিস হলো, আপনি বলেছেন নতুন সংগঠন করা, সংগঠনকে গড়ে তোলা হচ্ছে, এটা কিন্তু একটা জিনিস খুবই জানা প্রয়োজন, পরিষ্কার করা দরকার। সহযোগী সংগঠনগুলো যেখানে সংগঠন নাই, যেখানে সংগঠন নেই, সেই জায়গাগুলোতেই কিন্তু সংগঠন করার কথা বলা হয়েছে। আর যেখানে অসম্পূর্ণ কমিটি, সংগঠন আছে অসম্পূর্ণ, সেই জায়গাগুলোকে সম্পূর্ণ করার কথা নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে অনেকেই ইতিমধ্যে নানা কারণে, স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণে মৃত্যুর মুখে মারা গিয়েছেন, সেই জায়গাগুলো পূরণের কথা বলা হয়েছে। যেখানে কমিটি আছে সেই কমিটি কিন্তু ভাঙার কথা বলা হয়। যেখানে কমিটি নাই সেখানেই সংগঠনকে গড়ে তোলার করার কথা বলা হয়েছে। এটা হলো একটা দিক, এটা কিন্তু সহযোগী সংগঠনের জন্য। আর আওয়ামী লীগের জন্য অনেকগুলো জেলা কমিটি পূর্ণতা পায়নি, সম্মেলন হয়েছে, কমিটি হয়নি। অনেক জায়গায় কমিটির একটি অংশ ঘোষণা হয়েছে, বাকি অংশ অপূর্ণ রয়েছে। সেগুলোকে পূরণ করার দায়িত্ব, সেগুলোকে করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, পুনর্বিন্যাস করা, সমন্বিত করা, সেই জায়গাগুলো পূর্ণতা করার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আমাদের নেত্রী। বিশেষ করে উপজেলা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে, যাতে যেখানে কমিটি নাই সেই কমিটিগুলোকে করা, সেখানে সমন্বয় করা, সেখানে নতুন কমিটি করা, সেখানে সেই জায়গাগুলোকে তরুণদেরকে, যোদ্ধাদেরকে, সাহসীদেরকে জায়গা করে দেওয়া, নেতৃত্বে নিয়ে আসা। কারাগারে যারা আছে তাদেরকেও মর্যাদার জায়গায় রাখা, যারা মিথ্যে মামলায় আক্রান্ত তাদেরকেও দেখতে হবে, যারা আত্মগোপনে আছে, দেশের ভিতরে আছে, তারাও তো এই সরকারের অত্যাচার নির্যাতনের শিকার। যারা কাজ করতে চায় না, কাজ করছে না, যারা কাজে পাওয়া যায় না, তাদেরকেও তো আমরা জানতে পারি, বুঝতে পারি। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, তাদের ব্যাপারেও তো তারা দেখবে। সেই বিষয়গুলোকে সব দিকেই দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। আর ঢাকার মহানগর আওয়ামী লীগের ভিতরে ঢাকা মহানগরে কমিটি নেই, সে কমিটিগুলো ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ে কোনো কমিটি নেই, অনেক দিন হয়েছে। সেখানেই সেই ওয়ার্ড এবং ইউনিট এবং থানা, বা ওই ঢাকাতে তো থানাই, পুলিশ স্টেশন থানা হিসাবে, সেই জায়গাগুলোর উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া, সেগুলোর কমিটি করার কথা বলা হয়েছে। এবং এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের স্পষ্ট হওয়া দরকার। অনেকেই কিন্তু নানাভাবে বলে, এবং কমিটি প্রণয়ন করা দরকার, এবং তৃণমূলের নেতাকর্মীদেরকে জায়গা করে দেওয়া দরকার, সাহসীদেরকে মূল্যায়ন করা দরকার, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটতরাজ, অঙ্গহানি ঘটেছে, অত্যাচারিত, মব সন্ত্রাসের শিকার হয়েছে, সেই সকল পরিবার, শহীদ পরিবার যারা জীবন দিয়েছে, তাদের ব্যাপারেও যথাযোগ্য মর্যাদা, সতর্কতার সাথে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। এবং সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখা, এবং সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল
যাতে কোনো ভাবেই যাতে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারটিও সতর্কতার সাথে দেখার কথা বলা হয়েছে। সুতরাং এই যে নাসিম ভাই, এমন ভাবে আরেকটা কথা বলাটা ঠিক হবে না, স্বর্ণ ছাড়া করা যাবে না। অনেকে কিন্তু কথা বলতেছে আওয়ামী লীগকে স্বর্ণ ছাড়া দলে পরিণত করারও এক ধরনের পায়তারা অনেকে নানাভাবে করে, অথবা অতি উৎসাহী হয়ে বুঝতে হয়তো পুরোপুরি বুঝতে সক্ষম হয় না। অনেকে জি বোঝে, আবার কেউ কেউ নাও তো একটু কম বুঝতে পারে বা বেশি বুঝতে পারে। তো সেই জায়গাগুলো আমি মনে করি যেহেতু গণমাধ্যমের সাপোর্ট আমরা পাচ্ছি না, সেই জায়গাতে সবাইকেই আমাদের উচিত এই জায়গাগুলোকে ক্লিয়ার করা দরকার। আপনারা সবাই বিভিন্ন সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যমগুলোতেও এই জিনিসগুলো তুলে ধরা দরকার।